আমরা সবসময় নিউজ পেপারে দেখি মূল্যস্ফীতি হচ্ছে। বাংলাদেশে মূল্যস্ফীতি কন্ট্রোলের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, স্টিল মূল্যস্ফীতি কমে না। এই মূল্যস্ফীতির আসলে কি, কেন, কিভাবে কাজ করে এবং কেন কন্ট্রোল করা এত কঠিন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সহজভাবে মূল্যস্ফীতি মানে কোনো দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাওয়াকেই আমরা বুঝাই। একটু সহজভাবে বিষয়টা চেষ্টা করি। মনে করেন এখানে কয়েকটা দ্রব্য আছে, 3টা দ্রব্য আছে, সেটার জন্য ধরুন এখানে 5জন ক্রেতা আছে। তো এই 5জন ক্রেতা 3টা দ্রব্য কিনতে চায়, তাদের হাতে একটা নির্ধারিত পরিমাণ টাকা আছে। আমরা ধরে নিলাম যে প্রত্যেকটার দাম 10 টাকা করে, তো প্রত্যেকেই 10টা করে কিনে ফেললো। তাইলে একটা নির্ধারিত বাজার মূল্য এখানে আছে, বা এটার নাম ধরুন যে 10 টাকার জায়গায় আপনি 20 টাকা 30 টাকা চিন্তা করতে পারেন। আপনি একটা স্টেবল মার্কেট চিন্তা করেন যেখানে একটা নির্ধারিত বাজার মূল্য আছে। এখন এই দামটা কেন বাড়তে পারে? বাড়াটাই তো মূল্যস্ফীতি। কেন বাড়তে পারে? প্রথমে চিন্তা করুন, যারা ক্রেতা আছে তাদের হাতে টাকার পরিমাণটা বেড়ে গেল, তাদের হাতে অফুরন্ত টাকা। এটা কেন হতে পারে? ধরুন যে সরকার হঠাৎ করে পে স্কেল দিল, প্রত্যেকের বেতন ডাবল হয়ে গেল, তাহলে প্রত্যেক চাকরিজীবী একদম আঙুল ফুলে কলা গাছ, তাদের হাতে প্রচুর টাকা, তারা পণ্য কিনতে যাবে। বাজারে যখন পণ্য কিনতে যাবে, তাহলে তাদের হাতে টাকা যেহেতু বেশি, তাহলে ওই পণ্যগুলোর জন্য তাদের চাহিদা অনেক বেশি, তখন কিন্তু দাম এমনিতে বেড়ে যাবে। তাইলে মূল্যস্ফীতির একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের হাতে টাকা বেশি থাকা, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি বাজারে অর্থের সরবরাহটা বেশি থাকা। তাহলে বাজারে যদি অর্থের সরবরাহ বেশি থাকে তাহলে মূল্যস্ফীতি হতে পারে, এটা একটা কারণ। এটার জন্যই দেখবেন যে যখনই মূল্যস্ফীতি হয়, সরকার সাথে সাথেই সংকোচনমূলক মুদ্রা নীতি গ্রহণ করে। সংকোচনমূলক মুদ্রা নীতি গ্রহণ করে। এটাকে আমরা যদি একদম সহজভাবে বলি, তাহলে সরকার কি করে? ব্যাংকের সুদের হারটা বাড়ায় দেয়। সুদের হার যদি বাড়ানো হয়, তাহলে আপনার তখন চিন্তা হবে, আমি যদি ব্যাংকে টাকাটা রেখে দিই খুব ভালো প্রফিট পাবো, আর যদি ব্যাংক থেকে আমি লোন নিই তাহলে আমাকে অনেক বেশি টাকা শোধ করতে হবে। তার মানে প্রত্যেকেই চিন্তা করবে টাকাটা ব্যাংকে রাখি, ব্যাংক থেকে এখন লোন না নিই। তখন কী হবে? মানুষের হাতে টাকার পরিমাণ একটু কমে যাবে। তাহলে মানুষের হাতে টাকার পরিমাণ যেহেতু একটু কমে যাবে, তাহলে চাহিদা একটু কমে যাবে, পণ্যের দাম একটু কমে যাবে, তার মানে মূল্যস্ফীতি একটু সহনশীল হবে। তাহলে সরকার প্রথমেই, মানে এটা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে মুদ্রানীতি, তো কেন্দ্রীয় ব্যাংক ধরুন বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি দেয়। সাথে সাথে সরকার, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সংকোচনমূলক রাজস্ব নীতি প্রদান করে। রাজস্ব নীতি মানে হলো বাজেট, অর্থাৎ বাজেটের আকারটা একটু কমায় দেয়। বাজেটের আকার কমালে কি হয়? সরকার একটু ব্যয় কম করে, ব্যয় যখন কম করে তখন হচ্ছে বাজারে অর্থের সরবরাহ একটু কমে, এর ফলে মূল্যস্ফীতিটা কন্ট্রোলে চলে আসে। এই পলিসিটাই কিন্তু নেওয়া হচ্ছে বাংলাদেশে অনেকদিন ধরে, কিন্তু এটা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু মূল্যস্ফীতি কমতেছে না। কারণ মূল্যস্ফীতি শুধুই একটা কারণে হয় না যে বাজারে টাকার পরিমাণ বেড়ে গেছে এই জন্যই মূল্যস্ফীতির অনেকগুলো কারণ আছে। একটা সহজ কারণ বলি, ধরুন একদম গ্রাম থেকে একটা পণ্য রাজধানীতে আসতেছে, এখানে 3টা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, 3টা জায়গায় আপনাকে 2000 টাকা করে চাঁদা দিতে হচ্ছে। তাহলে অটোমেটিক কিন্তু ওই পণ্যটাকে ঢাকায় নিয়ে আসার খরচটা বেড়ে গেল। এখন যে পণ্যে আপনার খরচ হয়েছে 50 টাকা, সে পণ্য আপনি কোনোদিন 45 টাকায় বিক্রি করবেন না। এটা একটা মূল্যস্ফীতি কারণ। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, ধরুন 10টা বড় বড় কোম্পানি আছে, এই বড় বড় কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করে, এর বাইরে কেউ তৈরি করতে পারে না, তাদের একটা মনোপলি আছে। তো তখন তারা চিন্তা করলো, আমরা একটা সিন্ডিকেট করে ফেলবো, সমস্ত পণ্য আমরা মজুত করে রেখে দিব, আমরা বাজারে ছাড়বো না। তো বাজারে না ছাড়লে বাজারে ওই পণ্যের একটা হাহাকার, পাওয়া যাবে না। তখন দেখবেন সবাই ওই পণ্য কেনার জন্য যত টাকায় লাগুক তখন দেবে। তখন এটা কি একটা কৃত্রিম সংকট তৈরি হবে, তখনও কিন্তু মূল্যস্ফীতি তৈরি হবে। তাহলে এই সিন্ডিকেট কিভাবে ভাঙা যাবে? বাংলাদেশে কিন্তু বিসিসি নামে একটা কমিশন আছে, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, অর্থাৎ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই যে আপনি কবে প্রোডাক্টটা তৈরি করলেন, কবে প্রোডাক্টটা আমদানি করলেন এবং কবে বাজারে ছাড়তেছেন, কতদিন আপনি হচ্ছে মজুত করে রাখছেন, সেটা কিন্তু এই বিসিসি নজরদারি করার কথা। এর ফলে কি, কেউ অন্যায়ভাবে মজুত করে রাখতে পারবে না, বাজারে যথাসময়ে ছাড়তে হবে, তাতে বাজারটা স্টেবল থাকে। এরপরেও কথা আছে, ধরুন একটা জিনিসের যে জ্বালানি তেলের দাম বেড়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। তো জ্বালানি তেল তো আমাকে বাইরে থেকে আমদানি করে আনতে হচ্ছে। জ্বালানি তেলের দাম যদি বাড়ে, তাহলে ওইটা দিয়ে আমি যে পণ্য তৈরি করতেছি সেটার দাম বেড়ে যাচ্ছে। আমি পরিবহন খাতে
পরিবহন খাতে যদি আমার যে জ্বালানি যেটা ব্যবহার করতেছি সেটার কারণে পরিবহন খরচ বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, তাহলে ওই প্রোডাক্টের তো উৎপাদন খরচই বেশি। উৎপাদন খরচ যদি বেশি হয় তাহলে ওই প্রোডাক্ট আমি অবশ্যই কম দামে বিক্রি করবো না। তাহলে যদি বহির্বিশ্বে কোনো পণ্যের দাম বেড়ে যায় সেখানেও তো আমার মূল্যস্ফীতি হয়ে যাবে। বা নিজের দেশেই কোনো বিষয়ের উৎপাদন খরচটা বেড়ে গেল, তাহলে সেখানে তো মূল্যস্ফীতি হবে। তাহলে এই জায়গাগুলোতে আমি কি করব? যদি বাইরের কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, যেমন ধরুন জ্বালানি তেল, প্রয়োজনে তখন সেটা কি করতে হবে? ওই পণ্যের উপর ভর্তুকি দিতে হবে, সরকারকে নিজ উদ্যোগে ভর্তুকি দিতে হবে। তাহলে ভর্তুকি দিলে ওই পণ্যটার খরচ কমে যাবে, তাহলে ওই জ্বালানি তেল দিয়ে যা যা উৎপাদন করতেছি সেগুলো খরচ কমে যাবে, পরিবহন খরচ কমে যাবে। বা ধরুন যে আমার কৃষি পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে কারণ সারের দাম বেড়ে গেছে, তাহলে আমাকে সার আমদানির সময় সারে যে আমরা ট্যারিফ আরোপ করি এই ট্যারিফটা বাদ দিতে হবে। বা সার আমদানি করে সেটাকে কি করতে হবে? ভর্তুকি দিতে হবে, যাতে ন্যায্য মূল্যে বা কম মূল্যে কৃষক সেটা পায় এবং এটার মাধ্যমে তাদের উৎপাদনটা ঠিক থাকে। তাহলে দেখুন, শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি বা সংকোচনমূলক রাজস্ব নীতি দিয়েই কিন্তু মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাবে না। তাহলে আরও অনেক কিছু কাজ করতে হবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে, সাথে সিন্ডিকেট কন্ট্রোল করতে হবে, বাজার মনিটরিং করতে হবে, সাথে সাথে এই যে পণ্য সরবরাহে ধরুন হঠাৎ করে একটা অবরোধ হলো, একটা হরতাল হলো, পণ্য সরবরাহের সাপ্লাই চেনটাকে ঠিক রাখতে হবে। সাথে সাথে এখানে একটা খুবই জরুরি বিষয় হলো, আপনি এই যে সুদের হার বাড়াই দিলেন মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু সুদের হার বাড়ানোর কারণে যে কৃষক 10,000 টাকা লোন নিয়ে সার কিনে একটা ধান চাষ করে মনে করুন, সে ওই 10,000 টাকার লোনটা সে নিতে পারলো না বা নিচ্ছে না, আগ্রহ দেখালো না। তাহলে কি হলো? সে ওই ধান যদি চাষ না করে তাহলে কি, তখন এখানে ধানের উৎপাদন কমে যাবে। তো ধানের উৎপাদন যদি কমে যায়, যেখানে বাজারে ধান নাই, তাহলে কি হবে? ধানের দাম তো এমনিই বেড়ে যাবে, তার মানে মূল্যস্ফীতি আরও বাড়বে। আবার দেখেন, যখন আপনি এই যে সুদের হারটাকে বেশি রাখছেন, তাহলে ব্যবসায়ীরা কি লোন নেবে না বা বাজারে ইনভেস্ট করবে না, ব্যবসা বাণিজ্যের গতি কমায় দিবে। তাহলে ব্যবসা বাণিজ্যের গতি যখন কমে যাবে তখন কি হবে? বাজারে পণ্যের উৎপাদন কম হয়ে যাবে, বাজারে পণ্যের সরবরাহ কম হয়ে যাবে, তখন আলটিমেটলি কিন্তু মূল্যস্ফীতি বেড়েও যেতে পারে। তার মানে আপনি শুধু সংকোচনমূলক মুদ্রানীতি আর সংকোচনমূলক রাজস্ব নীতি দিয়ে ভাবলেন মূল্যস্ফীতি কন্ট্রোলে চলে আসবে, ব্যাপারটা এরকম না। আপনাকে বিনিয়োগের দিকে তাকাতে হবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দিকে তাকাতে হবে, সেগুলো যাতে সমস্যা না হয়। সাথে সাথে ওই যে একদমই ছিন্নমূল মানুষ যারা আছে তাদের যে সোশ্যাল সেফটি নেট যেটা আছে সেটার দিকেও আপনাকে তাকাইতে হবে, কারণ তারা যাতে না খেয়ে একদম খারাপ অবস্থায় যাতে না চলে যায়। এই জন্য আমাদেরকে ওই যে কম মূল্যে যেগুলো পণ্য বিক্রি করা হয় বাজারে বিভিন্ন জায়গায়, সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করতে হবে। এরকম একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচে, এবং এটা চালু করার পরে মাঝে মাঝে সেটা হচ্ছে পুনর্মূল্যায়ন করে করে আমাদেরকে সামনে আগাতে হবে, তবেই আমরা মূল্যস্ফীতি কন্ট্রোল করতে পারবো। এবং এখানে আরও একটা মজার ব্যাপার আছে, সেটা আমরা অন্য একদিন আলোচনা করব, যে অনেক দেশ কিন্তু মূল্যস্ফীতি কন্ট্রোল করতে সংকোচনমূলক মুদ্রানীতি না, বরং সম্প্রসারণমূলক এক্সপান্সিভ মনিটারি পলিসি এবং এক্সপান্সিভ ফিসকাল পলিসিও কিন্তু হাতে নেয়। সেটা আমরা আরেকদিন জানবো। ধন্যবাদ সবাইকে।